তাহলে প্রশ্নটা এবার খুব সরাসরি, ভারত কি ধীরে ধীরে কোনো বিশেষ সামরিক অপশনের দিকে এগোচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে? কারণ সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে সেগুলো মোটেই স্বাভাবিক নয়, বরং সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত, অস্বস্তিকর এবং ভয় ধরানো ছবি তৈরি হচ্ছে। প্রায় 1.5 বছর পর হঠাৎ করেই খুব গোপনে ভারতীয় ডিপ্লোম্যাটদের পরিবারকে বাংলাদেশ ছাড়ার জন্য মাত্র 7 দিনের সময় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের খুলনার, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনারগুলোর কর্মকর্তাদেরও নিঃশব্দে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো বড় ঘোষণা নেই, কোনো প্রেস ব্রিফিং নেই, সবকিছুই চুপচাপ। এই ঘটনাগুলো নিয়েই এখন বাংলাদেশের একাধিক বিশ্লেষকের মধ্যে অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিডিয়ায় ঘুরছে উড়ু খবর, ভারতের মতিগতি মোটেও ভালো ঠেকছে না। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই ডিপ্লোম্যাটদের পরিবার সরানোর পরপরই সামনে আসে আরও একটি বিস্ফোরক তথ্য। খুব গোপনে, কাউকে কিছু না জানিয়ে আরও 9 জন ভারতীয় বিদ্যুৎ কর্মকর্তা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন। রিপোর্ট অনুযায়ী এই কর্মকর্তারা বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিলেন, যে প্রকল্পটি মূলত বাংলাদেশে বিদ্যুৎ সংকট মেটানোর জন্য ভারত সরকারই তৈরি করেছিল। এখন প্রশ্ন হলো, বিনা অনুমতিতে, কোনো ব্যাখ্যা ছাড়াই ওরা হঠাৎ দেশ ছাড়ল কেন? এ বিষয়টিও বাংলাদেশের মিডিয়ায় নতুন করে রহস্য তৈরি করেছে। কারণ ভারত সরকার এখানেও কোনো অফিসিয়াল ব্যাখ্যা দেননি। না দিল্লি কিছু বলছে, না ঢাকায় কোনো পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কিছু একটা ঘটছে, কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবেই পর্দার আড়ালে রাখা হচ্ছে। ভারতীয় মিডিয়ায় একাংশ বলছে ওদের ওপর হামলার আশঙ্কা ছিল, সেই ভয়েই নাকি এই কর্মকর্তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছেন। কিন্তু এখানেই বড় প্রশ্নটা উঠে আসে, যদি সত্যিই নিরাপত্তার এতটাই ভয় থাকে, তাহলে এতদিন পর সেই ভয়টা হঠাৎ করে এলো কেন? আমরা সবাই দেখেছি এক সময় বাংলাদেশে ভারত বিরোধী আবেগ যখন চরমে ছিল, যখন ভারতের হাইকমিশন ঘেরাও করার চেষ্টা পর্যন্ত হয়েছিল, তখনও কিন্তু ভারত তাদের ডিপ্লোম্যাটদের এভাবে সরিয়ে নেয়নি। তাহলে এখন হঠাৎ করে কি বদলে গেল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবকিছু ঘটছে ঠিক বাংলাদেশের নির্বাচনের আগেই। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো পরিকল্পনা? এখানেই আসি আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনায়। 23শে জানুয়ারি দিল্লিতেই প্রথমবার শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া হয়। সরাসরি তিনি উপস্থিত না থাকলেও তার অডিও বার্তা শোনানো হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক ভারতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করা সাংবাদিকরা। সহজ ভাষায় বললে, ভারত সরকারই প্রথমবার আওয়ামী লীগ বা হাসিনাকে একটা প্রপার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দিল। এই পদক্ষেপটা কিন্তু এমনি এমনি নয়, এটা ছিল স্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের ওপর চাপ তৈরি কৌশল। আর সত্যি কথা বলতে কি, এই কৌশল কাজও করেছে। এই প্রেস কনফারেন্সের মাত্র 3 দিনের মাথায় ইউনূস সরকার ভারত বিরোধী ক্ষোভ উগরে দিতে শুরু করে। যে ভাষায় বয়ান এসেছে তাতে পরিষ্কার বোঝা যায় ওরা ভয় পেয়েছে, মারাত্মক ভয়। আমি গত 1 বছর ধরেই যেটা বলে আসছি, আজ আবারও বলছি, হাসিনাকে ভারত নিজের ইচ্ছাতেই সরিয়ে নিয়েছিল। কারণ হাসিনা আর ভারতের নির্দেশ অনুযায়ী কাজ করছিলেন না, উল্টো ভারতকেই চ্যালেঞ্জ করা শুরু করেছিলেন। এরপর ইউনূস সরকারকে আনা হয়েছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, ভবিষ্যতে যে সরকারই আসুক তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে রাখা, যাতে ভারতের 2টো শর্ত মানতে বাধ্য হয়। 1 নম্বর হলো ডি-র্যাডিক্যালাইজেশন, 2 নম্বর হলো অবৈধ বাংলাদেশিদের ফেরত নেওয়া। কিন্তু সমস্যা হলো, ইউনূস সরকার এখন আর গদি ছাড়তে রাজি নয়। কারণ ওরা জানে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন লুট চলবে। আরও কয়েক বছর সময় পেলে লাভটা ওদেরই। আর সম্ভবত এই জায়গাতেই ভারতের নতুন চাপের কৌশল শুরু হয়েছে। ভারত ইতিমধ্যেই বিএনপিকে বিকল্প হিসাবে সিলেক্ট করে রেখেছে। এমন অবস্থায় যদি ফেব্রুয়ারিতে ভোট না হয়, তাহলে সেটা ভারতের দিক থেকে ডাইরেক্ট হুমকি হিসেবেই ধরা যেতে পারে। কারণ গত কয়েক মাসে আমরা দেখেছি বাংলাদেশের চারপাশে ভারতের সেনা ঘাঁটিগুলোকে পুরোপুরি রেডি করে ফেলা হয়েছে। তারপরেই
ডিপ্লোম্যাটদের পরিবার সরিয়ে নেওয়া, এটা একটা স্পষ্ট বার্তা। আমাদের কাছে মিলিটারি অপশনও রেডি আছে। বাংলাদেশের সেনাবাহিনী খুব ভালো করেই জানে, যদি সত্যি স্ট্রাইক হয় সেটা সামাল দেওয়া সম্ভব নয়। ভারতের সেনাপ্রধান ইতিমধ্যেই বাংলাদেশের সেনার সঙ্গে যোগাযোগ করে রেখেছে এবং কিছুদিন আগেই খুব স্পষ্ট একটা মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। একদিকে ভারত থেকে চাপ, অন্যদিকে জামাত বিএনপির চাপ। হয় ইউনূসকে সরিয়ে ইলেকশন করাও, না হলে পরিস্থিতি অন্যদিকে যাবে। কেউই চাইবে না হাসিনা আবার ফিরে আসুক, কেউই চাইবে না ভারতের সেনা কোনো সরাসরি অ্যাকশন নিক, কারণ এর পরিণতি কারোর জন্যই ভালো হবে না। এই কারণে বাংলাদেশের সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে ভারত নাকি একটু বেশি রিয়্যাক্ট করেছে। কিন্তু আসল বড় মেসেজটা হলো, ভারত এখন হাসিনাকে আবার রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হতে ছাড় দিচ্ছে। এটাই সবচেয়ে বড় সিগন্যাল। আজও বাংলাদেশে আওয়ামী লীগের শক্ত ভিত আছে, সমর্থক আছে, কিন্তু নেতৃত্ব আর ফান্ডের অভাব। ভারত যদি আবার সাপোর্ট দিতে শুরু করে, তাহলে আরেকটা জুলাই টাইপ আন্দোলন করানো খুব একটা কঠিন হবে না। আর সেটাই বিএনপি বা বর্তমান সরকার কেউই চাইবে না, কারণ ভারত খুব সহজেই বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারে। আর যদি আবার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, তাহলে যারা এই উত্থানের সঙ্গে জড়িত ছিল তাদের জন্য পরিণতি ভয়াবহ হবে। গণহত্যা বললেও খুব একটা ভুল হবে না। অন্যদিকে বিএনপিও ক্ষমতার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। এই মুহূর্তে সব হারানো ওরা চাইবে না। ফলে সব মিলিয়ে যেটা হচ্ছে, সবটাই ইলেকশন কেন্দ্রিক চাপের রাজনীতি। ভারত ধীরে ধীরে নিজের গুটিগুলো সরাচ্ছে। যদি সময় মতো ভোট হয়, স্টেবল সরকার আসে, তাহলে ঠিক আছে, আর না হলে ভারতের হাতে আরও অপশন আছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে এখনই ভারতের মিলিটারি অ্যাকশন দরকার হবে, কিন্তু টেবিলে অপশনটা রাখা হচ্ছে চাপ তৈরি করার জন্য। আর নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের সেনাবাহিনী ইউনূসের মতো কারো কথায় ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে না, কারণ তারা জানে বাস্তবতা কি। 4-5টা ব্রহ্মস মিসাইল যথেষ্ট পুরো সেট আপ ভেঙে দিতে। সুতরাং এটাকে বলা যায় একটা লাগাতার প্রেসার ট্যাকটিক। আর যতদিন ইলেকশন না হচ্ছে, এই চাপ তত বাড়তেই থাকবে। এখন প্রশ্নটা আপনাদের, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনারা কি মনে করেন? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।